প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মানবজমিন প্রফেসরস অ্যান্ড এক্সপার্ট ডেস্কের প্রথম পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশে কেন মৌলিক উদ্ভাবন হচ্ছে না। আজকে আমরা বাংলাদেশের গবেষণার সাম্প্রতিক চিত্র, বৈশ্বিক তুলনা, নীতি নির্ধারণী কাঠামো ও শিল্প খাতের সংযোগ বিশ্লেষণ করে খুঁজে দেখব বাংলাদেশের গবেষণা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে শিল্পায়ন কোন পথে আটকে আছে। আজকের আলোচনায় আমরা এসেছি একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল করিম স্যারের ডেস্কে। আলোচনা যাওয়ার আগে আমরা স্যারের সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, মানবজমিন প্রফেসরস অ্যান্ড এক্সপার্টস ডেস্কের পক্ষ থেকে আপনাকে স্বাগত। মানবজমিন প্রফেসরস অ্যান্ড এক্সপার্ট ডেস্কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাকে ধন্যবাদ এরকম একটি যুগ উপযোগী বিষয়ে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, অনলাইন ম্যাগাজিন সায়েন্টিফিক বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 2019 সালে বাংলাদেশে প্রকাশিত গবেষণা ছিল 6,363টি, যা 2024 সালে এসে দাঁড়ায় 15,413টি। আমরা যদি স্যার আরেকটি তথ্যে চোখ বোলাই, 2023 সালের স্কোপাস ইন্ডেক্স অনুযায়ী সাউথ এশিয়ায় প্রকাশিত গবেষণার সংখ্যায় বাংলাদেশ তৃতীয়। এই সংখ্যাগুলো দেখে নিশ্চয়ই যে কেউ চোখ বুজে বলে দিতে পারবে যে আমাদের দেশের গবেষণা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই গবেষণাগুলো কি শুধু সংখ্যায় বাড়াচ্ছে নাকি গুণগত মান উন্নত হচ্ছে? অন্যভাবে যদি বলি, গবেষণাগুলো কতটা মৌলিক? ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছ। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রবন্ধগুলো যে সংখ্যায় বাড়ছে, এটি একটি ইতিবাচক দিক নিঃসন্দেহে। এর অর্থ হচ্ছে যে আমরা গবেষণার ক্ষেত্রে উৎসাহিত হচ্ছি। কথা হচ্ছে যে আমাদের এই গবেষণাগুলো গুণগত মান কেমন, আমাদের প্রমোশন আপগ্রেডেশন থেকে শুরু করে আমাদের অনেক সময় পেপারের চাহিদা থাকে। ফর এক্সাম্পল, তুমি যদি ধরো যে একজন প্রভাষক সে নিয়োগ পেল, তাকে কোনো ধরনের সিড মানি এটাকে বলে যে বিদেশে যেটা হয় যে একজন প্রভাষক নিয়োগ পাওয়ার পরে তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়। এটাকে তুমি স্টার্ট আপ হিসেবে ধরতে পারো, এবং সেখান থেকে সে হচ্ছে গবেষণা করে পেপার পাবলিশ করে। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে যেটা হয় যে একজন প্রভাষক নিয়োগ পাওয়ার পরে তাকে কিন্তু কোনো টাকা দেওয়া হয় না, কিন্তু তাকে বলে দেওয়া হয় তুমি যদি সহকারী অধ্যাপক হও তাহলে তোমাকে কমপক্ষে 3টি আর্টিকেল পাবলিশ করতে হবে। এখন তুমি চিন্তা করো, সে কোথা থেকে বাজেট পাবে? তার তো বাজেট নেই। তখন তাকে যেটা করতে হয়, অ্যাবসলিউটলি তাকে নানাভাবে সংখ্যা বাড়ানোর জন্য, সেখানে মৌলিকত্ব থাকুক বা না থাকুক, তার ইম্প্যাক্ট থাকুক বা না থাকুক, তাকে সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে হয়। সো শুধুমাত্র এখানে আমি একতরফাভাবে রিসার্চারদের আসলে দোষ দেব না। আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে, আমাদের পলিসিতে আসলে এই যে ইম্প্যাক্টফুল গবেষণা করতে গেলে যে বাজেট এবং ইনফ্রাস্ট্রাকচারের দরকার, সেই জায়গাটা যতদিন পর্যন্ত আমরা নার্চারিং না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা আসলে ভালো মানের ইম্প্যাক্টফুল আর্টিকেল আসলে পাবো না। হ্যাঁ, এটা সত্যি আমাদের এখন প্রচুর আর্টিকেল হচ্ছে, বাট সেই দিক থেকে অত ভালো গুণগত মানের আর্টিকেল নেই। বাট আমি আশাবাদী ভবিষ্যতে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসব। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেশীয় গবেষকদের গবেষণার মাধ্যমে দেশের মানুষের কোনো ব্যবহারিক সমাধান হয়েছে কিনা? স্যার, অন্যভাবে যদি বলি, বাংলাদেশের মানুষ কি আমাদের দেশীয় যে গবেষকরা আছেন তাদের দ্বারা কোনো ব্যবহারিক উপকার পাচ্ছেন কিনা? লিসেন, যদি ব্যবহারিক দিকটার কথা আমি যদি বলি, তুমি বলেছ যে একটা গবেষণা ফলাফল টেকনোলজিতে ট্রান্সফার হচ্ছে কি। একটা গবেষণা ফলাফল আমি যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানে কি করা হয়? সেখানে ওদের পলিসিটি এরকম যে তুমি যে গবেষণাটা করো সেই গবেষণা তুমি ওন করো এবং তার কমার্শিয়ালাইজেশন করো। কমার্শিয়ালাইজেশন করবার জন্য তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি দেখবে সেখানে টেক ট্রান্সফার অফিস আছে, বা
অনেক ইউনিভার্সিটিতে টেক ট্রান্সফার অফিস বলে, টিটিও যেটা বলে, অনেক জায়গায় হচ্ছে সেটা ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফিস বলে। এটা এক এক জায়গায় একরকম। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক রকমের নাম, হয়তোবা সেটা এমআইটিতে এক রকমের নাম। বাট এনিওয়ে, তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা একটা টেকনোলজি ট্রান্সফার করবার জন্য, অর্থাৎ গবেষকরা যে গবেষণা করলো সেটাকে রূপান্তরিত করবার জন্য টেকনোলজিতে তাদের একটা প্রচেষ্টা থাকে। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি কোনো ইউনিভার্সিটিতে আসলে টেকনোলজি ট্রান্সফার অফিস নেই, এখনও নেই। আমি যে আগেই বলেছি, আমাদের পলিসি মেকাররা গবেষণাটাকে তাদের পলিসির প্রায়োরিটিতে রাখেন না, যার কারণেই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের টেকনোলজি ট্রান্সফার অফিস নেই। এবং একটু আগে আমি যেটা বললাম যে আমাদের যেহেতু হচ্ছে সংখ্যাটা বেশি ইম্প্যাক্টফুল আর্টিকেলের চাইতে, স্বাভাবিকভাবে আমরা ওখান থেকে হচ্ছে ফান্ডামেন্টাল বা আমাদের যে মৌলিক রিসার্চ সেটা নেই। এবং আমরা নিড বেসড রিসার্চ যেহেতু করি না, অর্থাৎ আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যেটা, তার সঙ্গে আমাদের যে কনসেপ্ট তার আসলে একটা যোগাযোগ থাকা দরকার। আমাদের সেটা হচ্ছে না বলে আমাদের খুব বেশি সংখ্যায় বা খুবই কম সংখ্যায় আসলে আমাদের গবেষণার ফলাফলগুলো সামাজিকভাবে কাজে লাগছে আসলে। স্যার, আমাদের যে সদ্য স্বাধীন বা তুলনামূলকভাবে অবকৃত দেশ, যেমন ভিয়েতনাম, রুয়ান্ডা কিংবা আফগানিস্তানেরও কিছু মৌলিক উদ্ভাবন আছে, সেক্ষেত্রে বাংলাদেশের মৌলিক উদ্ভাবন কোথায়? স্যার, আমি যদি অন্যভাবে বলি, আমাদের এই সমস্যাটা কোথায়? নীতিতে, নাকি প্রণোদনায়, নাকি প্রবাহে? ব্যাপারটা হচ্ছে যে আমরা একদম থেমে আছি ব্যাপারটা তা না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমাদের ভালো হতো ভিয়েতনাম বা ইভেন তুমি দেখো, ইভেন ইসের মতো কান্ট্রি, ভুটানের মতো কান্ট্রিতে তাদের জিডিপির 7 থেকে 8% এডুকেশন খাতে ব্যয় করা হয়, অথচ আমাদের জিডিপির লেস দ্যান 2%। এবার আমাদের 1.72% জিডিপির হচ্ছে আমরা এডুকেশন খাতে দিয়েছি। 1.72% খুবই কম ব্যাপারটা আসলে। তো যার কারণে আমাদের আসলে এই ব্যাপারগুলো আসেনি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, পাবলিক প্রাইভেট যে তুমি দেখো আমেরিকাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ওদের টোটাল জিডিপির 3% ব্যয় করে, কিন্তু হচ্ছে ওরা প্রাইভেট খাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ওরা 70%-এর মতো ওরা ব্যয় করে R&D খাতে। ক্যান ইউ ইমাজিন? সো আমরা আসলে ওই যোগাযোগটা আসলে আমাদের হয়নি। আমেরিকাতে যেটা দেখা গেছে যে গভর্নমেন্ট, সরকার, প্রাইভেট সেক্টর এবং একাডেমিয়া, এই যে ট্রায়ো ব্যাপারটা, এই ট্রায়ো ব্যাপারটা খুবই অর্গানাইজড। ওরা জানে যে হোয়াট দে ওয়ান্ট টু ডু বেসিক্যালি, এবং অ্যাকর্ডিংলি, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যেটা আমরা বলি, অর্থাৎ সামাজিক আসপেক্টে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে ওরা রিসার্চ করে। যার কারণে কিন্তু সহজেই ব্যাপারগুলোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ব্যাপার থাকে এবং সেগুলো সামাজিক আসপেক্টে কাজে লাগে। আমাদের এখানে ইউনিভার্সিটিগুলো কিন্তু সরকার একটা ফান্ডিং করে, প্রতি বছরই একটা ফান্ডিং করে, হচ্ছে একটা অ্যামাউন্ট ফান্ডিং করে। তা আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমাদের টার্গেট বেসড রিসার্চের ক্ষেত্রে আমাদের পলিসিটার অভাব। আসলে আমরা যদি ধরো 1 কোটি টাকা, আমি যদি এটা 100 জনের মধ্যে ভাগ করতে চাই, আমাদের কত টাকা পড়বে? ভেরি মিনিমাল অ্যামাউন্ট। এই টাকা দিয়ে আসলে একটা ভালো রিসার্চ করা সম্ভব না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিড বেসড রিসার্চ, অর্থাৎ রিসার্চটা ভালো মানের প্রপোজাল আসবে এবং ওই প্রপোজালটাকে সিলেক্ট করে সেখানে হচ্ছে তোমার টোটাল ইনভেস্টমেন্টটা করতে হবে। 1 কোটি টাকা যদি একটা প্রপোজালের জন্য হয়, আমাদেরকে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। তুমি হার্ভার্ডে যাও, এমআইটিতে যাও, ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি তারা যেটা করে, তাদের ফান্ডিং সোর্সগুলো বেসরকারিভাবে তাদের অ্যালামনাইরা দিয়ে থাকে, এবং যার কারণে ওদের একটা ইন্টারনাল হিউজ ফান্ডিং থাকে অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ফান্ডিং। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে এই অ্যালামনাইগুলো এতটা স্ট্রং না। তাদের ফোকাসিংটা হচ্ছে আসলে ইউনিভার্সিটি রিসার্চের ক্ষেত্রে অতটা বেশি না। এটা হতে পারে আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের রাষ্ট্রীয় প্রেক্ষাপট। রাষ্ট্র যদি আমাদের গবেষণাটাকে হচ্ছে তাদের অগ্রাধিকার তালিকায় 1 নম্বরে রাখতো, আমার মনে হয় যে ইউনিভার্সিটিগুলো অনেক খাত থেকেই, অর্থাৎ অ্যালামনাই থেকে, প্রাইভেট সেক্টর থেকে ইউনিভার্সিটিগুলো তাদের হচ্ছে রিসার্চ ফান্ড ডেভেলপ করতে পারতো। কিন্তু আমাদের আনফর্চুনেটলি এই ব্যাপারটা ঘটেনি। আচ্ছা, তাহলে একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন চলে আসে, বাংলাদেশে যে অনুদানগুলো বরাদ্দ হয় সেগুলো কি গবেষকের দক্ষতা কিংবা আইডিয়ার ভিত্তিতে হয়, নাকি সেখানেও কোনো প্রশাসনিক বা অন্যান্য ইনফ্লুয়েন্স থাকে স্যার? আমি ব্যক্তিগতভাবে
আমি এই প্রশ্নের উত্তরে যদি বলি তাহলে বলবো যে হচ্ছে যে বাংলাদেশ প্রবহমান কাল ধরে এই ব্যাপারগুলো এক ধরনের আমাদের এক ধরনের প্রচলিত কথা আছে যে আমরা নেটওয়ার্ক বেসড বা প্রশাসনিক যে নেপোটিজম যেটা আমি বলবো সেই ব্যাপারগুলোর মধ্য দিয়ে অনেক সময় আমাদের প্রপোজালগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ভালো প্রপোজাল সেগুলো বাদ পড়ে যায় অনেক সময়। এই ব্যাপারটা আমার মনে হয় যে সব দেশেই টুকটাক আছে, আমাদের দেশে হয়তো বা এটা বেশি হতে পারে, কিন্তু এগুলো কাটিয়ে উঠতে হবে। স্যার, উন্নত দেশে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ভিত্তিক ও শিক্ষা ভিত্তিক দুটি ক্যাটাগরিতে মোটা দাগে ভাগ করা হয়। তো বাংলাদেশে কি এরকম কোনো ক্যাটাগরিকরণ আছে কিনা, আর যদি না থাকে তাহলে আমাদের এরকম করা উচিত কিনা স্যার? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। পৃথিবীর অনেক দেশই আছে যে ইভেন নট অনলি ইনস্টিটিউট বাট অলসো হচ্ছে তোমার টিচারদের ক্ষেত্রে এটা সত্যি। যেমন তোমার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে রিসার্চ ফ্যাকাল্টি আছে, টিচিং ফ্যাকাল্টি আছে। সো যারা রিসার্চ ফ্যাকাল্টি তারা শুধুমাত্র রিসার্চটা করে। একাডেমিক ফ্যাকাল্টি দে ক্যান ডু বোথ রিসার্চ অ্যান্ড হচ্ছে টিচিং, অর দে ক্যান অনলি ডু টিচিং, দুটি হতে পারে। সো এই ব্যাপারটা আছে, এবং এইসব দেশে হচ্ছে রিসার্চ বেসড তোমার এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আছে, রিসার্চ বেসড আছে, একাডেমিক বেসড আছে, এবং পলিটেকনিক আছে। 3 ধরনের আছে। পলিটেকনিক ইনস্টিটিউট আছে, কারিগরি যেটা, ওরা কিন্তু এডুকেশনটাকে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিড ওরা ভাগ করেছে। সো যার রিসার্চ ইনস্টিটিউটগুলো এজন্যই করা হয়েছে বা প্রতিষ্ঠানগুলো এজন্যই করা হয়েছে যাতে করে ফুললি ফোকাস করতে পারে। আমরা অনেক দিন থেকেই বলে আসছি যে আমি কয়েকটা লেখায় বোধহয় লিখেছি আমি যে আমাদের দরকার হচ্ছে খুব ভালো মানের রিসার্চ হাব তৈরি করা, এবং সেখানে হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা যেখানে হচ্ছে শুধুমাত্র রিসার্চ ফোকাসিং হবে, সেখানে কোনো ধরনের টিচিং করবার দরকার নেই। আমরা যদি এটা করতে পারি সেখান থেকে ইম্প্যাক্টফুল আর্টিকেল পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিকতা, এই পারিপার্শ্বিকতার জন্য হচ্ছে যে আমরা রিসার্চের চাইতে, কারণ যেহেতু আমরা এখানে রিসার্চটাকে ওভাবে প্রায়োরিটি দিতে পারি না এবং সোসাইটিতে আমাদের ইম্প্যাক্ট নাই রিসার্চারদের, তারা রিসার্চাররা কয়েকদিন পরে নিরুৎসাহিত হয়, তারা রিসার্চ করবে না। কেন করবে না? তারা দেখে যে হচ্ছে রিসার্চ না করে ভালো ভালো পজিশন ক্যারি করা যায়। বাট আমাদের দেশে হচ্ছে রিসার্চাররা ওইভাবে হচ্ছে মূল্যায়ন পায় না। দ্যাটস ভেরি মাচ নর্মাল। যার কারণে হচ্ছে যে আমাদের আসলে আমরা চিন্তা করলেও আমরা রিসার্চ, যদি আমরা রিসার্চ এডুকেশন ইনস্টিটিউট করিও, দেখবে যে সেখানে হচ্ছে আমরা যদি ওইভাবে সাস্টেনেবল না করতে পারি, আমরা যদি রিসার্চারদেরকে যদি ওইভাবে গুরুত্ব না দিতে পারি, সেখানে ভালো মানের রিসার্চার যাবে না। এবং তুমি যদি দেখো যে ওই রিসার্চার নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে হচ্ছে রিসার্চার নিয়োগ হয়, সেখানে তো ভালো মানের রিসার্চার যাবে না। সো প্রথম কথা হচ্ছে যে তোমাকে ভালো রিসার্চ করতে হলে রিসার্চার লাগবে ভালো মানের, এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে। স্যার, আমাদের গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে শিল্পায়ন, এই ট্রানজিশনে আমরা কোন দিকে বাধাগ্রস্ত হচ্ছি, এবং উদ্ভাবনের জন্য আমাদের যে কাঠামো, এই কাঠামোতে কোনো গ্যাপ আছে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে প্রথম কথা হচ্ছে আমাদের পলিসি মেকিং। পলিসির ক্ষেত্রে হচ্ছে আমরা রিসার্চকে প্রায়োরিটি দেই না। যেহেতু প্রায়োরিটি দেই না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট করি না, যার কারণে হচ্ছে আমাদের রিসার্চটা মূলত তুমি যেটা বললে যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে পৌঁছায় না, আমরা শিল্পায়নের দিকে যেতে পারি না, অর্থাৎ আমাদের গবেষণাটাকে প্রযুক্তিতে কনভার্ট করতে পারি না। এটার জন্য হচ্ছে আমাদের এর বাইরেও যে বাধাগুলো আছে সেটা হচ্ছে যে তোমার আমাদের রিসার্চ আউটপুটটাকে আমরা ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দিতে পারি না। ইন্ডাস্ট্রিগুলো অর্থাৎ একাডেমিতে তারা আসে না মনে করে এক ধরনের সন্দেহ, এক ধরনের হচ্ছে তোমার আস্থাহীনতা হয়তোবা আছে, এবং যেই গ্যাপটা দূর করতে পারতো হচ্ছে টেকনোলজি ট্রান্সফার অফিস, সেই জায়গাগুলো কিন্তু আমাদের নেই। তো আমি বলবো যে আমাদের এখন সময় আসছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে আসার। আমি একটু আগেও বলেছি যে যুক্তরাষ্ট্রের 70% যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাত, যেটা 70% প্রাইভেট খাত থেকে আসে, এবং এই 70%-এর মধ্যে তোমার ওরা দেখবা, তোমার আমি একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, হার্ভার্ডের যেটা হচ্ছে মডার্না, তোমরা জানো কোভিড-19 যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে,
মডার্নার হচ্ছে ম্যাক্সিমাম সিও থেকে শুরু করে ফাউন্ডার যারা, দে কামস ফ্রম হচ্ছে তোমার হার্ভার্ড ইউনিভার্সিটি। তুমি যদি হচ্ছে এমআইটির কথা বলো, এমআইটিতে ড্রপ বক্স তোমরা সবাই চেনো। ড্রপ বক্সের যারা অ্যালামনার, যারা ড্রপ বক্সের যারা ফাউন্ডার অ্যালামনার যারা, মানে যারা মালিক যারা, তারা কিন্তু হচ্ছে তোমার এমআইটি থেকে আসা। গুগলের সাথে হচ্ছে তোমার কি বলে হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কন্টিনিউয়াস একটা ওদের একটা যোগসূত্র আছে। তো এই যে ব্যাপারগুলা দে আর কানেক্টেড, এবং সরকার এটাকে ইন্সপায়ার করে। আমাদের যেটা করতে হবে যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আছে, তাদের উচিত হচ্ছে এই বিষয়ে বেশি বেশি সেমিনার করা, অর্থাৎ একাডেমির সাথে ইন্ডাস্ট্রির পরিচয় করিয়ে দেওয়া, ব্রিজিং করে দেওয়া। এই জায়গাটা কাউকে না কাউকে করতে হবে। তারা কেন আসবে, ইন্ডাস্ট্রি কেন আসবে? কারণ ইন্ডাস্ট্রি চায়, কি চায় ইন্ডাস্ট্রি চায় হচ্ছে শর্টকাট মুনাফা। ওরা তো মুনাফার বাইরে কিছু চিনে না। তাহলে তাদেরকে কি করতে হবে? সরকারকে ইনসেন্টিভ দিতে হবে। হ্যাঁ, তোমরা যদি খুব ভালো ইনভেস্ট করো রিসার্চে, আমরা তোমাদের কর মাফ করব, করটাকে মৌকুব করে দেব। এই যে ব্যাপারগুলো ইন্ডাস্ট্রিকে তো ইনসেন্টিভ দিতে হবে, বিকজ দে আর ইনভেস্টিং মানি। তারা তো রিসার্চ থেকে হচ্ছে ওভাবে পাচ্ছে না, মুনাফাটা পাচ্ছে না। তাহলে সরকারকে আগে এগিয়ে আসতে হবে। দ্যাট মিনস গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া শুড হ্যাভ দ্য ট্রায়ো ইফেক্ট অ্যান্ড দে শুড ওয়ার্ক টুগেদার। আদারওয়াইজ তো মানে কখনই হচ্ছে ইন্ডাস্ট্রি আসবে না। স্যার, তাহলে যদি আমরা এরকম প্রশ্ন একটা করি যে আমাদের সরকারি নীতিমালা গবেষণার ক্ষেত্রে কতটা সহায়ক, যেমন কোনো যন্ত্রপাতি আমদানি কিংবা প্রযুক্তি আমদানি ক্ষেত্রে। স্যার, আমরা যদি 2024 সালে আমাদের প্যাটেন্টের তথ্য দেখি, আমাদের 2024 সালে কোনো প্যাটেন্ট হয়নি, এবং প্রযুক্তি হস্তান্তর এবং শিল্পায়নের গবেষণার প্রতিফলন আমরা ওই রকম হয়তো এখনো দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে স্যার সরকারি নীতিমালা এবং প্রশাসনিক কোনো চ্যালেঞ্জ আছে কিনা? এটা ভালো কথা বলেছো যে তুমি দেখবা যে আমাদের এখানে একটা গবেষণা যদি আমরা শুরু করি, ফর এক্সাম্পল আমার একটা প্রাইমার লাগবে, আমার 7 দিনের মধ্যে একটা প্রাইমার লাগবে। তুমি তো জানো যে আমরা পিসিআর করতে প্রাইমার ব্যবহার করি, 7 দিনের মধ্যে একটা প্রাইমার লাগবে। অথচ আমি একটা প্রাইমার অর্ডার করলে 1 মাস লেগে যায়। এই যে সূত্রতা মানে কি বলে লিঙ্গারিং একটা যে ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে। তারপরে হচ্ছে অনেক যন্ত্রপাতি কেনবার পরে হচ্ছে পোর্টে এসে আটকে থাকে, এয়ারপোর্টে এসে আটকে থাকে। এই যে পলিসিগুলো, এগুলো কিন্তু হচ্ছে রিসার্চ সহায়ক না। আমাদের হচ্ছে এই বিষয়গুলো, অর্থাৎ যন্ত্রপাতি যাতে দ্রুত দেশে আসতে পারে, এই বিষয়গুলো সরকারকে টেক কেয়ার করতে হবে। আমাদের যাতে হচ্ছে আমরা যাতে রিয়াজেন্টগুলো দ্রুত হচ্ছে বাইরে থেকে আনতে পারি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সরকারের মনোযোগ দেওয়া উচিত যে এই বিষয়গুলো যাতে দ্রুত হয়। আমাদের এখানে সরকারি পলিসি যেগুলো আছে সেগুলো হচ্ছে রিসার্চকে এটা অনেক ক্ষেত্রে সহায়ক না। আসলে এটা সত্যিকার অর্থেই আমাদের দ্রুত করতে হবে সব কিছু, অর্থাৎ রিসার্চটাকে আমাদের প্রায়োরিটি দিয়ে পলিসি মেক করতে হবে, সেটা আমাদের ক্ষেত্রে অনুপস্থিত। স্যার, আমরা যদি আমাদের মেডিকেল সেক্টরগুলোতে চলে যাই, আমাদের বাংলাদেশে বেশ কিছু গবেষণা হচ্ছে, বিশেষ করে বায়োইনফরমেটিক্স বা অন্যান্য বিষয় আসার পরে, কিংবা মেশিন লার্নিং, আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ গবেষণা হচ্ছে। তো স্যার, আমাদের মেডিকেল কলেজগুলো যেগুলো আছে, তাদের গবেষণা কোনো নির্দিষ্ট রুটম্যাপ আছে কিনা, কিংবা ডাক্তাররা গবেষণা করেন কিনা? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। মানে আমি বলবো যে এটা খুবই সময় উপযোগী একটা কোয়েশ্চেন। এই সেন্সে বলবো যে তোমার ডক্টরদেরকে যদি ভালো ট্রিটমেন্ট দিতে হয়, তাদের বডি সম্পর্কে, মেকানিজম সম্পর্কে, সিগন্যালিং মেকানিজম সম্পর্কে ফুললি নলেজ থাকতে হবে। এর কারণে তুমি দেখবা যে উন্নত দেশগুলো, বিশেষ করে জাপানে আমি দেখেছি যে বিশেষ করে তোমার বিশ্ববিদ্যালয় অ্যাটাচ যে মেডিকেলগুলো থাকে, সেখানে ডক্টরদের জন্য রিসার্চ বাধ্যতামূলক। ইভেন যারা হচ্ছে তোমার ক্লিনিক্যাল ডক্টর যারা, তাদেরও হচ্ছে কনসালটেন্ট হতে গেলে জাপানে দেখেছি যে ওদের হচ্ছে এমডি যেটা, ডক্টর অফ মেডিসিন যেটা, সেখানে রিসার্চটা হচ্ছে ইনফ্যাক্ট অনেকটাই বাধ্যতামূলক। পৃথিবীর সব দেশেই ডক্টররা আসলে রিসার্চটাকে ওরা একটা প্রয়োজনীয় অনুষঙ্গ মনে করে, কিন্তু আমাদের দেশে এই কালচারটা ছিল না। আমাদের দেশে আসপেক্টে ক্লিনিক্যাল ডক্টররা ওরা আসলে এই প্র্যাকটিসটাই বেশি ছিল, এবং যারা একাডেমির সাথে যুক্ত, একাডেমিয়ার সাথে যারা যুক্ত যে ডক্টরগুলো আছে, তারা হয়তো বা জাস্ট প্রমোশনের জন্য ওরা কিছু একটা করবার চেষ্টা করে। এখনও এই প্রবণতা আছে, বাট আমি বলবো সেই জায়গা থেকে আমাদের অনেক উন্নতি ঘটেছে।
আমি এটা বলবো। এখন যদি আমি বলি যে অনেক মেডিকেল কলেজগুলাই আছে, বিশেষ করে যেটা হচ্ছে আমাদের পিজি নামে পরিচিত ছিল আগে, পিজি হসপিটাল যেটা, সো যেটা এখন তো এখানে আমি দেখেছি যে এই জায়গায় কিন্তু হচ্ছে এখন অনেক ডক্টররাই রিসার্চ করছে, খুব ভালো মানের রিসার্চ করছে। ক্যান্সার হসপিটালে দেখেছি ওরা অনেক ভালো মানের রিসার্চ করছে, বাট ওই যে আমি বললাম যে দে আর নট গেটিং দ্য এনাফ ফান্ডিং, ফান্ডিং না থাকলে হাউ দে উইল ডু ইট। তাদেরকে তো মানে ফান্ডিংটা দিতে হবে, ফান্ডিংটা না দিলে তারা আসলে ওটা করতে। তবে আমি বলবো ডক্টরদের কিন্তু এখানে একটা সুযোগ আছে। ডক্টররা যেহেতু হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে হচ্ছে মোর দ্যান অ্যাটাচড, তারা কিন্তু চাইলে এই কালচারটা বিল্ড আপ করতে পারে যে ইয়েস তোমাদের ওষুধ লিখবো, তোমরা যদি হচ্ছে আমাদের রিসার্চে ইনভেস্ট করো। এটা কিন্তু ওরা ইনসিস্ট করতে পারে। তা বিলিভ যে হচ্ছে আমাদের অনেক ডক্টরি গবেষণা এগিয়ে আসতেছে এবং সরকারি পলিসিতেও এটা করে দেওয়া উচিত যে তুমি যদি কনসালটেন্ট হতে চাও তাহলে তোমাকে এমডি করে আসতে হবে। এমডি যদি করে আসে অটোমেটিক্যালি তাকে রিসার্চের সাথে যুক্ত হতে হবে। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে দে আর থিঙ্কিং, সরকারও আমার মনে হয় যে চেষ্টা করছে। বাট আমি একটু দুঃখের সাথে বলবো যে আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের 5ই অগস্টের পর আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকার শিক্ষা সংস্কার নিয়ে মনোযোগ দেবে, বাট আনফর্চুনেটলি আমি বলবো যে এখানে আমাদের সেই শিক্ষা সংস্কারে আমাদের মনোযোগটা নেই। গবেষণা যে একটা মানুষের জন্য সবচেয়ে সেবার একটা বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে, এটা হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুল লেভেলে এটা স্যার আমরা জানি না। তো এই ক্ষেত্রে কি স্যার আপনি মনে করেন যে ওই জায়গা পর্যন্ত এটা রিচ করা উচিত, যে গবেষণার মাধ্যমেও আমরা মানুষের সেবা করতে পারি কিংবা দেশ ও বিশ্বের জন্য আমরা কিছু করতে পারি? যে ইয়েস, এটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে যে আমাদের রুট লেভেলে গবেষণাকে পরিচয় করিয়ে দিতে হবে। কেন একজন ছাত্রকে একজন হাই স্কুল লেভেলের ছাত্রকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি হতে চাও বড় হয়ে, কেন তারা বলে যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব? এটা সামাজিক গুরুত্বের কারণে। কেন সেই জায়গাটা এখন পরিবর্তন আসছে। এখন তুমি যদি জিজ্ঞেস করো তাহলে হচ্ছে বলবে আমি বিসিএস ক্যাডার হতে চাই, বলবে না আমি হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই। কারণ তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের মধ্য থেকে কত ভাগ এখন বিসিএস ক্যাডার হচ্ছে এবং অ্যাডমিনে যাচ্ছে, পুলিশ হচ্ছে। হিসাবটা করো, এটা নিয়ে গবেষণা করো, অনেক সংখ্যা অনেক বেশি। কেন? কারণ রাষ্ট্র সমাজ তাদেরকে প্যাম্পারিং করছে, তাদের জন্য সব কিছু দিচ্ছে। সেই জায়গায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দিচ্ছে না, একজন গবেষককে দিচ্ছে না, তাদের জন্য বাড়ি গাড়ির ব্যবস্থা করছে না, তাদের জন্য ভালো মানের বেতন দিচ্ছে না। যখন এটা হচ্ছে না তখন সামাজিকভাবে, আমরা তো সামাজিক মানুষ, সামাজিকভাবেই হচ্ছে আমাদের যে সামাজিক জীব বাচ্চারা, তারা কখনই বলবে না যে আমি বড় হয়ে গবেষক হব। কারণ একজন গবেষক গবেষণা শুরু করবার পরেই মনে করতে থাকে যে না, এদেশের জন্য এটা পারফেক্ট না। সো কয়েকদিন পরে তার বাচ্চাকেই বলে না বাবা, তোর গবেষক হবার দরকার নেই। সো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যদি এটা আমরা করতে চাই, আমি যেটা বললাম, রুট লেভেলে হাত দিতে হবে। আমাদের ইউনিভার্সিটিগুলোকে বিশ্বমানের করতে হবে, সেখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইকুইপড করতে হবে, ইনস্ট্রুমেন্টাল ইকুইপড করতে হবে, এবং বলতে হবে তুমি যদি ভালো গবেষণা করো তোমাকে ইনসেন্টিভ দিব, এটা বলতে হবে। যদি আমরা এটা না করতে পারি, আর এই জন্য আমি বলছি যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করাটা যোগ উপযোগী ভাবনা ছিল, বাট আনফর্চুনেটলি না সরকার না রাজনৈতিক দলগুলো আমাদের এখানে এগিয়ে আসছে। সবাই আমরা হচ্ছে এই জায়গাটাকে আমরা অবহেলার জায়গায় রাখছি। এটা আসলে আমাদের এগিয়ে যাওয়ার জন্য বা নতুন বাংলাদেশ গড়বার জন্য এটা কোনোভাবেই হচ্ছে ভালো চিন্তা না। স্যার, আমরা আলোচনার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। তো স্যার, একেবারে সংক্ষিপ্তভাবে যদি স্যার বলতেন যে আমাদের কৃষি, স্বাস্থ্য কিংবা আইসিটি খাতে আমরা বেশ কিছু সফলতা দেখলাম, তো স্যার এগুলো আমাদেরকে কি বলে দিচ্ছে কিংবা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কৃষি খাত এবং আইসিটি খাতের ব্যাপারটা আমি যদি বলি যে আমাদের ন্যূনতম সাফল্য আছে, সেক্ষেত্রে আমি বলবো যে ইয়েস, আমরা চাইলে পারি। আমাদের এডুকেশনটা হচ্ছে আমরা চাইলে পারি। আমাদের রিসোর্সেসে আমাদের নিড বেসড যদি আমরা যদি রিসার্চ করতে পারি, আমাদের হিউম্যান রিসোর্স আছে, বাট আমাদের ফান্ডিংটা দরকার। আমরা কেন আইসিটি বা কৃষি খাতে দেখছি? বিকজ হচ্ছে
আমাদের রাষ্ট্র সেটাকে প্রায়োরিটি দিচ্ছে। রাষ্ট্র হচ্ছে আমাদের, যেহেতু আমরা ওভার পপুলেটেড কান্ট্রি, যেহেতু আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, রাষ্ট্রের চিন্তাই ছিল যে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। রাষ্ট্র এটাকে প্রায়োরিটি জায়গায় রেখেছে এবং যার কারণেই তুমি দেখবে আমাদের, যাতে আমরা যদি হচ্ছে হাই ইল্ডিং রাইস তৈরি করতে পারি, এই জন্য কিন্তু হচ্ছে আমরা আমরা আমাদের কৃষিতে কিন্তু আমরা মনোযোগ দিয়েছি এবং আমাদের বিড়ি কিন্তু সেই জায়গাটা, আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশে যেটা আছে সেটা কিন্তু এগিয়ে আসছে এবং তারা করতে পেরেছে। সেক্ষেত্রে আমরা মনোযোগ দিয়েছি এবং সেটা আসছে, ন্যূনতম সাফল্য আসছে। আমরা একইভাবে আমাদের মৌলিক রিসার্চ যেগুলো আছে, অর্থাৎ মেডিকেল রিসার্চ যেগুলো আছে, এই জায়গাটা আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের অবভিয়াসলি সরকারকে এই জায়গাটা একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। ইয়েস, পাবলিক প্রাইভেট সেক্টরগুলো সমানভাবে রিসার্চে মনোযোগ দেবে। সো আমরা যদি এটা করতে পারি, তাহলে তুমি যেটা বললে আইসিটি বা কৃষিতে আমাদের একটা একটা সাফল্য ঘটেছে, সেই সাফল্য আমরা সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে পারবো।